আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রশ্নপত্র নিয়ে। সো আজকের ক্লাসটা শেষ পর্যন্ত করলে ইনশাআল্লাহ তোমরা এখান থেকে বেশ কিছু প্রশ্ন কমন পেয়ে যাবা। যদিও পুরো প্রশ্ন তোমরা কমন নাও পেতে পারো, বাট কিছু কিছু প্রশ্ন কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে। তো এখন আশা করি তোমার এই 5-6 মিনিটের ভিডিও খুব বড় সমস্যা করবে না, তো তোমরা আশা করি শেষ পর্যন্ত দেখবে। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করব খুব শীঘ্রই, বাট তার আগে আমি যে কথাটা অবশ্যই বলে নেব সেটা হচ্ছে, তোমরা উপরে দেখতে পাচ্ছ আরো প্রশ্নপত্র পেতে দ্রুত গ্রুপে অ্যাড হও অবশ্যই। কমেন্ট বক্সে আমাদের গ্রুপের একটা লিংক দেওয়া থাকবে, তো ওখানে তোমরা অ্যাড হয়ে তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো বিষয়ের প্রশ্নপত্র দেখে নিতে পারো। আর তোমরা কি করতে পারো, আমাদের চ্যানেলটি দ্রুত এখনই সাবস্ক্রাইব করে নাও। ওকে, এইটা আগে ফার্স্ট করো, সাবস্ক্রাইব। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। তো প্রথমে তোমাদেরকে একটা নৈবেত্তিক শীট দেয়া হবে, এবং নৈবেত্তিক শীটে এখানে বলা থাকবে সরবরাহকৃত বহু নির্বাচনী অভিজ্ঞার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্গ সম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান 1। তো আশা করি তোমরা বুঝতে পারছো কি করতে হবে। সঠিক উত্তর যেটা হবে সেটাকে আমাকে বল পয়েন্ট কলম দ্বারা মিশাতে হবে, অর্থাৎ এমসিকিউ এখানে। তো এই শীটটা তোমাদের হচ্ছে দেয়া হবে 30 মিনিটের জন্য, আর এখানে এমসিকিউ থাকবে 30টা, অর্থাৎ প্রত্যেকটা এমসিকিউ 1 মিনিটের মধ্যে তোমাকে শেষ করতে হবে। একটু খেয়াল করো, আমরা শুরু করি তাহলে। তোমাদের জন্য তোমাদের দেখার সুবিধার্থে আমি আরো একটু বড় করে নিচ্ছি, যদিও দেখতে তোমাদের একটু বেশি সমস্যা হবে। আচ্ছা দেখো, 1 নম্বরে বলছে, আমরা আরো একটু কলমটা ছোট করে নেই, যে পাকিস্তান গণপরিষদে কোন সদস্য রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন? তো আমাদের একের অ্যান্সার হবে হচ্ছে গ, অর্থাৎ ধীরেন্দ্রনাথ দত্ত। ভাষা আন্দোলনকালীন সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী কি হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো এটা আমরা প্রত্যেকেই জানি, অ্যান্সার হবে ক, অর্থাৎ লিয়াকত আলী খান। ওকে। আচ্ছা, তিনে বলছে যুক্তফ্রন্টে 21 দফা কর্মসূচির মধ্যে কোনটা কোনটা ছিল? দেখো, জমিদারি প্রথা বাতিল করা, সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। তো আমাদের তিনের অ্যান্সারের ক্ষেত্রে আমরা ঘ নম্বর লিখবো, অর্থাৎ সবগুলোই ছিল, এই তিনটাই কিন্তু আমাদের 21 দফার মধ্যে ছিল। পাকিস্তান রাষ্ট্র জন্ম নেওয়ার পরে বাঙালিরা কোন শ্রেণীতে পরিণত হয়? আচ্ছা, আমাদের চারের অ্যান্সার হবে হচ্ছে খ, অর্থাৎ শোষিত শ্রেণী। ওকে। 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী কি করে? নিরস্ত্র বাঙালির উপর অবশ্যই ঝাঁপিয়ে পড়ে, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে, অবশ্যই মুক্তিযুদ্ধের বিজয় অর্জিত হয়। 25শে মার্চে কি মুক্তিযুদ্ধের বিজয় অর্জিত হয় নাকি গণহত্যা চালায়? তো অবশ্যই 3 নম্বরটা হবে না, অর্থাৎ ক হবে 1 আর 2। আগরতলা মামলার আসামি ছিলেন কতজন? তো আমাদের 6এর অ্যান্সার হবে ঘ, অর্থাৎ 35 জন ছিলেন। তুরস্ক, ইরান, ইরাক থেকে মানুষেরা এসেছিল কোন যুগে? তো আমাদের 7এর অ্যান্সার হবে ক, অর্থাৎ মধ্যযুগে। মানুষ যা করে, যা ভাবে, এমন সবকিছুকে কি বলা হয়? তো এমন সবকিছুকেই মূলত বলা হয় সংস্কৃতি। রোগ মুক্তির জন্য কারা পুরোহিতদের কাছ থেকে তাবিজ বা মাদুলি নিয়ে গলায়, বাহুতে অথবা কোমরে বেঁধে রাখে? তো কারা? তো মুসলিমরা? কখনোই না, মুসলিমরা তো আর পুরোহিত না, মানে হিন্দু না। আচ্ছা, হিন্দুরা? তো অবশ্যই 9এর অ্যান্সারটা কি হবে? খ হবে, অর্থাৎ হিন্দুরা, কারণ পুরোহিত বলছে, তো এটা হিন্দু। আচ্ছা, লোক সাহিত্যের অন্তর্ভুক্ত কি? লোকগীতি, প্রবাদ, প্রবচন, খান আর বচন। তো আমাদের 10এর অ্যান্সার কি হবে? 10এর অ্যান্সার হবে হচ্ছে ঘ, অর্থাৎ সবগুলোই আমাদের লোক সাহিত্যের অন্তর্ভুক্ত। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাব আমাদের নেক্সট যে কোশ্চেনে। বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়ো, 11-12 নং কোশ্চেনের অ্যান্সার করো। আচ্ছা, গিঠা সুনীতিদের খুব প্রিয় খাবার। সরি, গিঠা কি? এটা পিঠা। তো আমাদের লেখা বোঝা যায় না। পিঠা সুনীতিদের খুব প্রিয় খাবার। কেবল পিঠা খাওয়ার জন্যই তারা পৌষ সংক্রান্তিতে বিশেষ অনুষ্ঠান পালন করে থাকে। উদ্দীপকে কোন নৃগোষ্ঠীর কথা উল্লেখ করা হয়েছে? তো এটা বোঝার জন্য তোমাকে বুঝতে হবে যে পৌষ সংক্রান্তি কে পালন করে। তো আমাদের 11 নম্বরের অ্যান্সার হবে ক, অর্থাৎ ওরাও। এরপরে বলছে উক্ত নৃগোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ ওরাও নৃগোষ্ঠীর ক্ষেত্রে আমাদের কোনটা প্রযোজ্য? একটু খেয়াল করো,
ফাগুয়া উৎসব পালন করে, খ্রিস্টান ধর্মের অনুসারী অগ্রহায়ণ মাসে বিয়ে করে না। তো আমাদের 12 অ্যান্সারটা মূলত 1 আর 2 সঠিক আছে, বাট 3 নম্বরটা সঠিক নাই, কারণ তারা ফাগুন মাসেও সরি অগ্রহায়ণ মাসেও বিয়ে করে। তো আমাদের 1 আর 2 হবে ক। ক। আচ্ছা, এরপরে দেখো, শিশু বেড়ে ওঠার প্রথম সূতিকাগার কোনটা? তো এটা আমরা প্রত্যেকেই জানি, অবশ্যই পরিবার। ওকে, পরিবার কি প্রথম সূতিকাগার। আচ্ছা, 13 কি হবে? ক হবে। 14তে বলছে কোনটি সমাজের সবচেয়ে ক্ষুদ্র একক? তো এটাও আমরা সবাই জানি, গোত্র। গোত্র হচ্ছে কি সমাজের একটা একক, যেটা সবচেয়ে ছোট একক। এটা অ্যান্সার হবে না? সরি, এটা হচ্ছে 15, তাই না? আচ্ছা, আমাদের একটু ভুল হয়েছে, গোত্র নয়। আহ আমরা তো 14 করতেছি। কোনটি সমাজের সবচেয়ে ক্ষুদ্র একক? হ্যাঁ, অবশ্যই এখানে গোত্র হবে না। ওকে, এটা আমরা কোনটার অপশন করি? এখানে অ্যান্সার হবে পরিবার, কারণ কয়েকটা পরিবার নিয়ে গোত্র হয়, তাহলে পরিবারটা কি একক। ওকে, তাহলে সমাজের সবচেয়ে ক্ষুদ্র একক হচ্ছে পরিবার। বিয়ে, আত্মীয়তা অথবা পিতামাতার সূত্রের বন্ধনে কোন সামাজিক প্রতিষ্ঠান গড়ে ওঠে? তো আমাদের 15 অ্যান্সারটা মূলত হবে হচ্ছে ঘ নম্বরটা, মানে পরিবার। তাহলে বিয়ে, আত্মীয়তা অথবা পিতামাতার সূত্রের বন্ধনে আমাদের পরিবার গড়ে ওঠে, তাই না? নাকি আমরা ভুল করলাম? তো 15-র অ্যান্সারটা, আচ্ছা তোমরা এটা একটু ভালোভাবে আমাকে কমেন্টে জানিয়ে দিও, এটা মেবি ঘ নম্বরটাই হবে। ভুলও হতে পারে, তোমরা আমাকে অ্যান্সারটা জানিয়ে দিও। গ্রামীণ যৌথ পরিবার ভেঙে যাওয়ার উপযুক্ত কারণ কোনটা? তো 16-র অ্যান্সার হবে খ, তার পেশাগত পরিবর্তন। শিক্ষাক্ষেত্রে পরিবারের দায়িত্ব ও ভূমিকা বর্তমানে পালন করেছে কোনটা? বিদ্যালয় বা মাদ্রাসা, টেকনিক্যাল স্কুল, রাজনৈতিক প্রতিষ্ঠান। তো আমাদের 17 নম্বর অ্যান্সারের ক্ষেত্রে অবশ্যই আমরা এই দুইটাকে বলতে পারি, 1 আর 2 ক। কারণ রাজনৈতিক প্রতিষ্ঠান কি শিক্ষা ক্ষেত্রে পরিবারের দায়িত্ব ভূমিকা পালন করতেছে না। কে শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম? তো এটা আমরা প্রত্যেকেই জানি, অবশ্যই মা। আচ্ছা, দেশকে উন্নত করতে হলে আমাদের কি করা উচিত? আমরা যদি দেশকে উন্নত করতে চাই, তো আমাদের 19-এর অ্যান্সার হবে ক, তার জাতীয় অর্থনীতিকে সবল ও গতিশীল করা। আচ্ছা, আদমজি জুট মিলস কোথায় অবস্থিত বা প্রতিষ্ঠিত হয়? তো 20-এর অ্যান্সারটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, তো এটা অ্যান্সার হবে গ, তার নারায়ণগঞ্জ। আচ্ছা, 1.5 কোটি টাকার কম মূলধন খাটে যে শিল্পে, তাকে কি শিল্প বলা হয়? অর্থাৎ যে শিল্প কি আমরা 1.5 কোটি টাকার কম মূলধন বিনিয়োগ করি, তো সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে ক্ষুদ্র শিল্প। ওকে, ক্ষুদ্র শিল্প। আচ্ছা, এর পরবর্তীতে আমরা পরবর্তী চলে যাই। দেখো, 22-এ বলছে প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রধান সমস্যা হচ্ছে কি? তো আমাদের 22-এর অ্যান্সার হবে খ, অর্থাৎ 1 ও 3। অর্থাৎ কৃষি পণ্যের সংরক্ষণের সুযোগ কম আর পুঁজির সমস্যা, এটাই কি প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রধান সমস্যা। আচ্ছা, জেনোম অর্থ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। 23-এর অ্যান্সার হবে খ, তার জন্ম রহস্য। আচ্ছা, আমাদের দেশের মানুষ আগে খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত করতো কিভাবে আগেরকার যুগে? তো আমাদের 24-এর অ্যান্সার হবে হচ্ছে খ, অর্থাৎ সনাতন পদ্ধতিতে। এরপর বলছে যে কোনো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? তো 25-এ অ্যান্সার হবে গ, অর্থাৎ বুদ্ধিমান নাগরিক। আচ্ছা, আমাদের দেশে শতকরা প্রায় কত ভাগ নাগরিক নিরক্ষর? তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, অ্যান্সার হবে খ, অর্থাৎ 1/3 নাগরিক নিরক্ষর। ধর্মান্ধতা ব্যক্তিকে অন্য ধর্মের প্রতি কি করা? বিদ্বেষী করে তোলে, বিভেদ সৃষ্টি করে। অর্থাৎ ধর্মান্ধতা ব্যক্তিকে অন্য ধর্মের প্রতি বিদ্বেষী করে তোলে, বিভেদ সৃষ্টি করে, সংঘাত তৈরি করে। তো 27-এর অ্যান্সারটা মূলত সবগুলোই সঠিক আছে। নিচের উদ্দীপকটি পড়ো এবং 28-29 নং কোশ্চেনের অ্যান্সার করো। বলা হয়েছে রাহাতের বাবা একজন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক, তিনি সমাজের আর্থসামাজিক সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেন। একই সাথে তার নিজস্ব বুদ্ধিমত্তা, দক্ষতা, বিবেক, বিচারবোধের সাহায্যে এসব সমস্যার সমাধানে নাগরিকের প্রত্যাশিত ভূমিকা পালনে সহায়তা করেন। এখন বলছে রাহাতের বাবার ক্ষেত্রে কোনটির প্রতিফলন ঘটেছে? তো আমাদের 28-এর অ্যান্সার মাস্ট বি হবে ক নম্বরটা, অর্থাৎ সুনাগরিকতা। আচ্ছা, রাহাতের বাবার মতো নাগরিকরা করতে পারে কি? করতে পারে? তো আমাদের 29-এর অ্যান্সার হবে ঘ, তার সবগুলোই করতে পারে। কি কি? সমাজ ও সরকারকে সঠিক পথে পরিচালনা, আত্মনির্ভরশীল দেশ প্রতিষ্ঠা, উন্নত দেশ প্রতিষ্ঠা। অধিকার ভোগের পাশাপাশি নাগরিককে কোনটি পালন করতে হয়? তো অধিকার ভোগের পাশাপাশি কিন্তু নাগরিককে অবশ্যই
কর্তব্য পালন করতে হয়, এই বিষয়টা একটু জেনে নিবা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই হচ্ছে আমাদেরকে এমসিকিউ শীটের 30টা এমসিকিউ সমাধান। এখন আমরা চলে যাব সিকিউ বা সৃজনশীল সমাধানে। তো একটু খেয়াল করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক পরীক্ষা রচনামূলক অভিক্ষা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি লিখিত কোশ্চেন। ওকে, তো লিখিত কোশ্চেন গুলো দেখা কম যাচ্ছে। এখানে তোমাদের 70 মার্ক থাকবে, অর্থাৎ সৃজনশীল থাকবে 8টা, তাই না? 8টা সৃজনশীল, হ্যাঁ। তো এই 8টা সৃজনশীল থেকে তোমাকে যে কোনো 5টা সৃজনশীলের উত্তর দিতে হবে। তো 5টাতে তোমরা 50 মার্ক। আর হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নও কিন্তু থাকবে 15টা। এখান থেকে যে কোনো 10টার উত্তর দিতে হবে, সেখানে হচ্ছে 10টাতে 20 মার্ক, তাহলে 50 আর 20-এ 70 মার্ক। আমরা প্রথমে সিকিউ গুলো দেখে নেব, বাট আমি উত্তর বলবো না, কিন্তু আমি বলে দেব তোমরা এগুলোর উত্তর কই পাবে, তাই না? আচ্ছা, আমি বলে দেব যে এগুলোর উত্তর তোমরা কি কোথায় পাবে। একটু খেয়াল করো, আমাদের প্রথমে বলছে ক বিভাগ সৃজনশীল প্রশ্ন। তো জনাব রাশিদ এইভাবে আছে। এরপরে 2 নম্বরটা দেখতে পাচ্ছ, 3 নম্বর দেখতে পাচ্ছ, 4 দেখতে পারতেছো। আচ্ছা, 5-এ আছে। এরপরে এই যে 6-এর উদ্দীপক তোমরা হয়তো ভালোভাবে দেখতে পারতেছো না, বাট আমি বলে দেব যখন যে এগুলো তোমরা কোথায় পাবা, তখন ক্লিয়ার হয়ে যাবে। এই যে খ বিভাগ সংক্ষিপ্ত 15টা আশা করি দেখতে পারতেছো। এখন দেখো এগুলোর উত্তর তোমরা কোন পৃষ্ঠায় পাবা, কত পৃষ্ঠায় পাবা, বাট কোথায় পাবা সেটা হচ্ছে মেইন কোশ্চেন। তো প্রথম কথা, এটা পেতে গেলে তোমাকে তোমার মাস্ট বি যেটা লাগবে সেটা হচ্ছে কি তোমার পাঞ্জেরি গাইড। তোমার কি গাইড লাগবে? মাস্ট বি পাঞ্জেরি গাইড লাগবে। তো পাঞ্জেরি গাইড পাওয়ার পর তুমি এখন চলে যাবা সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে। তোমাকে কোথায় যেতে হবে? এই যে দেখতে পাচ্ছ 1 নম্বর সৃজনশীলটা পাবা পাঞ্জেরি, যে বিশ্ব পরিচয় গাইড আছে, বের করার পর তুমি চলে যাবা কত, 15 পৃষ্ঠাতে চলে যাবা, 3 নম্বর সৃজনশীলে চলে যাবা। এটা তুমি মার্ক করো, দাগাও, দাগিয়ে পড়া শুরু করো। এর পরবর্তীতে 17 পৃষ্ঠা 7 নম্বর, 33 পৃষ্ঠার 1 নম্বর, 35 পৃষ্ঠার 5 নম্বর, 47 পৃষ্ঠার 2 নম্বর, 64 পৃষ্ঠার 3 নম্বর, 81 পৃষ্ঠার 4 নম্বর, 82 পৃষ্ঠার 6 নম্বর। আর সংক্ষিপ্ত যে 15টা, এই 15টা কোথায় কোথায় পাবা? 11 পৃষ্ঠার 9, 12 পৃষ্ঠার 18, 14 পৃষ্ঠার 50। আশা করি দেখতে পারতেছো, দেখে নিও। তো কেমন লাগলো ভিডিও দ্রুত কমেন্ট করে জানিয়ে দিও। শেষ পর্যন্ত বলেছি, দ্রুত সাবস্ক্রাইব ও গ্রুপে অ্যাড হয়ে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।